থ্যাংক ইউ সো মাচ সুমিত অ্যান্ড অল আমার সব বাঙালি বন্ধুরা। শোনা যাচ্ছে কে? ওকে, very much. I am really happy to be with you people. It's my great privilege. আজকে আপনাদের সাথে সবার সাথে থাকতে পেরে নিশ্চয়ই খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট এটা একটা ভীষণ ভালো অভিজ্ঞতা। ইনফ্যাক্ট ফেসবুক লাইভে আমি আগে একবার এসেছিলাম, সেটা ইন্ডিয়ার মধ্যে একটা গ্রুপে ওপেনটায়। আর এখানে সবচেয়ে প্রবলেম যে একটাও হচ্ছে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তা সত্ত্বেও আমি বলছি যে আজকে গল্প করতে আমি এসছি আপনাদের সাথে, আমার গল্প শোনাতে। সত্যি কথা বলতে গেলে কি আমি গান গাইতেও পারি না, কবিতা পড়তেও পারি না। পেশায় আমি মনোচিকিৎসক, সাইকিয়াট্রিস্ট। তাই সাইকিয়াট্রি সম্বন্ধে আজকে কিছু বলে পরিচয় করব। হয়তো অন্যদিন আপনাদের গান, কবিতা বা আপনারা যে যে প্রফেশনে আসেন আমি কথা শুনবো। আই এম রিয়েলি হ্যাপি টুডে টু বি উইথ ইউ। আপনারা জানেন যে মানসিক ডিসঅর্ডার বা মেন্টাল হেলথ নিয়ে অনেক কথাবার্তা হয়। অর্থাৎ আমরা সত্যিকারের মানসিক সমস্যাটা কি, বা হঠাৎ মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কেন কথা বলছি, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু যেটা হয়, ধরুন মানসিক রোগটাকে না কেউ রোগ বলে মানতে চায় না। ইভেন আমাদের ডক্টর কলিগস আছেন যারা অন্য ব্রাঞ্চে, তারাও অনেক সময় যেটা হয়ে থাকে, আপনি গেছেন হয়তো বললো নো নো ইউ আর ভেরি মাচ ফিট, ইউ ডোন্ট হ্যাভ এনি ইলনেস, আপনার কোনো রোগ নেই, বাট ইউ হ্যাভ সাম মেন্টাল প্রবলেম। আপনি বরং একজন মানসিক রোগের ডাক্তারকে দেখিয়ে। দিস ইজ নট পারফেক্টলি কারেক্ট, রাইট? হ্যাঁ, উৎসাহ আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইউ অ্যান্ড সুমিত অ্যান্ড অল এডিনবারার বাঙালিদের প্রত্যেককেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বলছিলাম যে সেই সব ক্ষেত্রে তার মানে এটা কি মানসিক রোগ কি হাওয়া থেকে উড়ে আসে? তা তো নয়। এটা অন্য আর 10টা রোগের মতোই একটা রোগ। যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন একটা রোগ, মানসিক রোগও কিন্তু সেই রকম রোগ। অনেকগুলো কথা আছে, যেমন বলে থাকেন মানসিক রোগ নাকি জীবনে সারে না। দাদা একটা কথা বলছি আপনাদের, শুধু মানসিক রোগ নয়, যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ আছে তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ব্লাড সুগারের রোগ, তাদেরও তো ওষুধ খেয়ে যেতে হয়। তাহলে মানসিক রোগের কিছু কিছু ক্ষেত্রে ওষুধ খেয়ে গেলে কী অসুবিধা? তবে আমি আপনাকে বলছি অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ওষুধ বন্ধ করে দিতে পারি। শুরুতেই আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় কনফিউশন হয়, হোয়াট ইজ সাইকিয়াট্রি, হোয়াট ইজ সাইকোলজি। সাইকিয়াট্রিটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমরা ডিল করি সাইকিয়াট্রিক ইলনেস নিয়ে, তার ডায়াগনোসিস করি, ট্রিট করি। আর সাইকোলজিটা হচ্ছে একটা সায়েন্স, যেখানে যে মিনিমাম যে বিহেভিয়ারাল সিমটমসগুলো দেখা দেয় বা আমাদের ব্যবহারিক মানসিক যে ব্যাপারগুলো, সেগুলো কেন হচ্ছে সেগুলোকে এক্সপ্লেন করা, সেটা আদৌ সেটা মনের মুডের ডিসঅর্ডার না থটের ডিসঅর্ডার, এই ব্যাপারগুলোকে নিয়ে আরও বেশি বিস্তারিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা। আর সাইকিয়াট্রিস্ট কারা? যারা জেনারেলি এই মানসিক রোগীদের আমরা দেখি, তাদেরকে ওষুধ প্রেসক্রাইব করি, তারা হচ্ছে সাইকিয়াট্রিস্ট, এবং আমরা সাইকোথেরাপিও করি। আর সাইকোলজিস্ট হচ্ছে টিপিক্যালি দে আর ট্রেন্ড আমাদেরকে কোনো মানসিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন বা যেসব ক্ষেত্রে সাইকিয়াট্রিক অ্যাডভাইস দরকার বা কাউন্সিলিং, সাইকোথেরাপি, যেমন ধরুন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি, অনেক নাম আছে, সেগুলো তারা করে থাকেন। তাহলে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারটা কি? অর্থাৎ আমার একটু মন খারাপ লাগছে, তার মানে কি আমার ডিপ্রেশন হয়ে গেল? তার মানে কি আমার মানসিক রোগ হয়ে গেল? না, কতগুলো ফ্যাক্টর দেখতে হয়। একটা হচ্ছে 3টে ফ্যাক্টর মেইনলি। অর্থাৎ হচ্ছে আমি একটু বারে বারে হাত ধুচ্ছি বা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে, কিন্তু সেটা তেমন মারাত্মক না,
তাহলে কি আমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে গেল, অর্থাৎ সূচিবাহী রোগগ্রস্ত যাদের বলা হয়? না। তার মানে কখন আমরা মানসিক রোগ বলবো এটা আমাকে জানতে হবে। মানসিক রোগ বলবো যখন আমার তিনটে জায়গায় গন্ডগোল হবে, অর্থাৎ এই সিমটমগুলোর জন্য যে মানসিক সিমটমগুলো এসছে, মেন্টাল যে সিমটমসগুলো এসছে, তার জন্য আমার অকুপেশনাল লাইফ হ্যাম্পার হচ্ছে, অর্থাৎ আমি যে কাজ করি। ইফ আই এম এ স্টুডেন্ট, আমার পড়াশুনো করতে অসুবিধা হচ্ছে, আমার পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে, অথবা আমি যে চাকরিটা করি সেই চাকরিটা করতে অসুবিধা হচ্ছে, আমি চাকরির জায়গায় যেতে পৌঁছতে পারছি না, আমার অকুপেশনাল লাইফ ডিস্টার্ব হচ্ছে, সেটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, অর্থাৎ এই সিমটমগুলোর জন্য আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার নেইবার্স, আমার ফ্রেন্ডস, আমার অফিস কলিগস, আমি বিভিন্ন জায়গায় কারোর সাথে আমরা সম্পর্কটাকে মেনটেন করতে পারছি না। আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, আমি তাদের সাথে একটা সবসময় একটা সমস্যা হচ্ছে এই আমার মানসিক সমস্যাটার জন্য। তার মানে একটা অকুপেশনাল প্রবলেম, একটা ইন্টারপার্সোনাল প্রবলেম। আরেকটা কি, যে সিমটমগুলো হচ্ছে তার জন্য হয়তো আমি আমার নিজেকে ক্ষতি করে দিতে পারি, অর্থাৎ আই মে কমিট সুইসাইড অর আই মে ডু সাম ডেলিভারেট সেলফ হার্ম, আমি সেগুলো করতে পারি, অর্থাৎ আমি নিজের হাতটা কেটে দিলাম, বা আমি আত্মহত্যার প্রচেষ্টা করলাম, অথবা আমার জন্য আমার আশেপাশের লোকেরা ডেঞ্জার, আমি কাউকে আঘাত করে দিলাম, কারো সমস্যা তৈরি করলাম। তার মানে এই তিনটে, একটা হচ্ছে অকুপেশনাল লাইফে যদি কোনো সমস্যা তৈরি করে এই সিমটমগুলো, অথবা ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রবলেম করে, অথবা যেটা আমার পক্ষে বা আমার আশেপাশের লোকজনের পক্ষে ক্ষতিকর। এরকম যদি হয় তাহলে ডেফিনেটলি আপনারা এটাকে সিরিয়াসলি নেবেন। দয়া করে কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন, যাতে এই সমস্যাটার সমাধান করা যায়। এবার নেক্সট যেটাই আমি আসছি, যে আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটা বলেছিল, এটা অনেক আগেই বলে দিয়েছিলেন, এটা এর মধ্যে যে 10টা ডিজিজ আছে যেটা আমাদের ডিসেবিলিটি করে, তার মধ্যে 4টাই কিন্তু আমাদের মানসিক রোগ আছে, যেমন ইউনিপোলার ডিপ্রেশন অর্থাৎ হতাশা রোগ বা অবসাদ রোগ, অ্যালকোহল অ্যাডিকশন ইউজ ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, আপনারা নাম শুনেছেন, একটা সাইকোটিক ডিসঅর্ডার, ক্রনিক সাইকোটিক ডিসঅর্ডার যেটাকে আমরা স্কিজোফ্রেনিয়া বলি, এছাড়া বাইপোলার মুড ডিসঅর্ডার। এই কটা রোগ কিন্তু আমাদের ডিসেবিলিটিটা বাড়িয়ে দেয়, অর্থাৎ বিশ্বে যত রোগ আছে ফিজিক্যাল মেন্টাল সব মিলে প্রথম 10টার মধ্যে কিন্তু এই 4টা রোগ কিন্তু সেই জায়গাটা অধিকার করে। আরেকটা খবর আমি বলি, যেটা আপনারা সবাই জানেন, প্রাগৈতিহাসিক যুগে কি মানে ঐতিহাসিক যুগে কি ধারণা হতো, হার্ট ইজ দ্য সিট অফ মাইন্ড, অর্থাৎ আমাদের মনটা আছে আমাদের হার্টে। কিন্তু সত্যি না, বিজ্ঞান কিন্তু বলে আমাদের মনটা আছে আমাদের ব্রেনে। অর্থাৎ আমাদের মস্তিষ্কটা কিন্তু আমাদের মানসিকতাটাকে চালনা করে, এবং এই মস্তিষ্কটা দিয়েই কিন্তু আমাদের সমস্ত মেন্টাল সিমটম, আমরা যদি নর্মাল থাকি তার যে কার্যক্রম, নিউরো হরমোনাল ব্যালেন্স, এভরিথিং উইল বি নর্মাল, এবং যখন আমাদের এই অ্যাবনর্মালিটিগুলো দেখা দেয় সেগুলো কিন্তু তখন হয়। তার মানে ইটিওলজি অফ দি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যদি আমরা খুঁজতে যাই, তাহলে যেটা আমরা বলি যে মডেলটাকে আমরা ফলো করি, সেটাকে বলা হয় বায়োসাইকোসোশ্যাল মডেল। অর্থাৎ এই মানসিক রোগের কারণগুলো খুঁজতে গেলে কিছুটা বায়োলজিক্যাল কারণ আছে, কিছুটা সোশ্যাল কারণ আছে, কিছুটা নিজের সাইকোলজিক্যাল কারণও আছে। আরেকটু ব্রড স্পেকট্রামে ভাবতে গেলে আজকাল আমরা সেই মডেলটাকে ইউজ করি, বায়োসাইকো সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল মডেল। অর্থাৎ এর মধ্যে কিন্তু আমরা আমাদের রিলিজিয়ান, আধ্যাত্মবাদকেও আজকাল কনসিডার করছি এর ব্যাকগ্রাউন্ডটাকে বিচার করার জন্য। এবার বায়োলজিক্যাল ফ্যাক্টর নিয়ে যখন আমরা কথা বলি, এই মানসিক রোগের বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো কী কী হতে পারে?
একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, একটা হচ্ছে নিউরোকেমিক্যাল বা নিউরোএন্ডোক্রিন ফ্যাক্টর, একটা নিউরোফিজিওলজিক্যাল, অর্থাৎ একটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্সটার দুটো কথা আমাকে বলতেই হবে, তার কারণ হচ্ছে জেনেটিক্সটা ইনহেরিটেড, অর্থাৎ আমার বাবা মা থেকে আমার জিনটাকে চলে আসছে, অর্থাৎ এটা ইনহেরিটেড হতে পারে। কিন্তু আমরা এই রিসেন্ট স্টাডিজ বা খুব রিসেন্ট পাস্টে আমরা যেসব স্টাডিগুলো করেছি তাতে বলেছি আগে ধারণা ছিল যে জিন থেকে যেটা আসে সেটা চেঞ্জ হয় না কখনো। এপিজেনেটিক্স বলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে, সেখানে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট কিন্তু আমাদের জেনেটিক বেসিসটাকেও চেঞ্জ করে দিতে পারে, এটাকে এপিজেনেটিক্স বলে। তার জন্য আমরা বলি আপনার বাচ্চাকে আপনি কিন্তু শুরু থেকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। খুব সুন্দর পরিবেশ দিলে ওর মেন্টাল ডেভেলপমেন্টটা, মেন্টাল বিল্ডিংটা অনেক সুন্দর হবে এবং ভবিষ্যতে কিন্তু একজন প্রকৃত নাগরিক হয়ে উঠবে। এই মেন্টাল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আমরা অনেক সময় বলি হয়তো বাবা মায়ের বাচ্চাদের সামনে বাজে কথা ইউজ করা উচিত না, অ্যাডিকশন বাবা মায়ের মধ্যে থাকা উচিত না, বাবা মার মধ্যে বোঝাপড়াটা ঠিক হওয়া উচিত, বাবা মাকে বাচ্চাদের সময় দিতে হবে। হ্যাঁ, আজকাল কাজের প্রেশার অনেক বেশি, নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা দুজনকে চাকরি করতে হয়, কিন্তু আমার একটা কথা, আপনারা যেটুকু সময় দেবেন সেটা কোয়ালিটি টাইম দিন। বাচ্চার সাথে বসুন, কথা বলুন, মিশুন, এতে কিন্তু বাচ্চার জেনেটিক ডেভেলপমেন্টটাও খুব সুন্দর হবে। ইট ইজ নট দ্যাট যে এনভায়রনমেন্ট শুধু বাইরে থেকেই রিয়াকশন করে, জেনেটিক ডেভেলপমেন্টের কোনো চেঞ্জ হয় না। এবং আমাদের ব্রেনে যে নিউরোবায়োলজি থাকে, অর্থাৎ নার্ভ থাকে, দুটো নার্ভের যে সংযোগস্থক আপনারা সবাই জানেন, আমরা সবাই পড়েছি ছোটবেলায়, ওটাকে সাইনাপস বলে। তার মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে লাইক ডোপামিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার্স। এবং এইগুলো কিন্তু কম বেশি বা তারতম্যে কিন্তু এই বিহেভিয়ারাল প্রবলেমগুলো এবং সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো হয়। এবং আপনারা জানেন যে ডিফারেন্ট সোশ্যাল ফ্যাক্টরস আছে, যে সোশ্যাল ফ্যাক্টরগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, যেমন ধরুন এই একটা করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস আসাতে কি হয়েছে, একটা প্যান্ডেমিক, চারদিকে একটা আতঙ্ক, আমরা জানলামই না করোনা ভাইরাসের মর্টালিটি রেট কত, করোনা ভাইরাসের ইনফেক্টিভিটি বেশি যদিও, কিন্তু এতে ধরুন বয়স্ক লোকেরা যারা আছে তাদের মধ্যে মাত্র 14.8%, আর জন্ম থেকে 40 বছরের মধ্যে যে চাইনিজ স্টাডিটা করেছিল ওরা দেখিয়েছে এর মর্টালিটি রেট হচ্ছে 0.2%, অর্থাৎ 1000 জনের মধ্যে 2 জন মরে যাবে। কিছুই ঘাবড়ে যাচ্ছি আমরা, এই নিয়ে আতঙ্ক করছি, আমাদের মনে অ্যাংজাইটি হচ্ছে, টেনশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, ইভেন সুইসাইডাল আইডিয়েশন হচ্ছে, আমাদের এই সময়টা অ্যাডিকশন বেড়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে সোশ্যাল যে চেঞ্জেস হচ্ছে, কোনো সোশ্যাল ডিজাস্টার, আমাদের প্রচণ্ড একটা মানসিক চাপ বা অ্যাংজাইটি কাজ করছে। এবার কি হলো, এই যে সিমটমগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে তো বিভিন্ন রোগ তৈরি হচ্ছে। মানসিক রোগ কি একটা, মানসিক রোগ মানে কি একটা রোগ? অনেক রোগ আছে। এই রোগগুলোকে আমরা যেটা করি প্রথাগতভাবে, এখানে আরেকজন সাইকিয়াট্রিস্ট আছেন আমাদের সাথে, উৎসাহ, ও আমারই কলেজের বোন, আমার থেকে ছোট কিন্তু খুব ভালো। তা আমরা জানি যে এই কাজগুলো আমরা যখন করতে যাই তাহলে একটা ডায়াগনোসিস করতে হবে, সেটা একটা ম্যাথোডোলজিক্যাল ওয়েতে। তার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে DSM-5 ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে পাবলিশ করা হয়। আরেকটা জিনিস আছে সেটা ICD-11, সেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে করে। এই দুটো জাস্ট ডায়াগনোসিসটাকে আলাদা আলাদাভাবে আমরা করতে পারি, আমরা যে কোনো একটাকে ফলো করতে পারি। এবার মেইনলি যে সাইকিয়াট্রিক ইলনেসগুলো আছে তার মধ্যে যেমন ধরুন সবচেয়ে বেশি কমন আমাদের জানা উচিত
সেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ ডেফিনেটলি দ্য অ্যাংজাইটি ডিসঅর্ডার বা স্ট্রেস, bipolar disorder, somatization disorder, psychotic disorder different, and like schizophrenia হচ্ছে একটা সাইকোটিক ডিসঅর্ডার। আপনারা সিজোফ্রেনিয়ার নাম সবাই শুনেছেন, শুনেই আমরা কপালে মাথায় হাত দিয়ে বসি যদি আমার কোনো রিলেটিভের সিজোফ্রেনিয়া হয়, কিন্তু ব্যাপারটা তা না, একেবারেই তা না। আজকাল চিকিৎসায় কিন্তু তারাও অনেক ভালো থাকে এবং একটা পার্সেন্টেজ খুবই ভালো থাকে। কিছু কিছু লোককে যাদের ওষুধ খেয়ে যেতে হয়, ওষুধ খাওয়ার পরেও হয়তো খুব মিনিমাম পার্সেন্টেজ যাদের খুব একটা সদর্থক উন্নতি হয় না। আপনারা নিশ্চয়ই শুনেছেন ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ, সেটাও কিন্তু আমাদের দেখতে হয়। আর বাচ্চাদের এটা যেমন একদম বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমরা ফেস করি 50 বছরের উপরে, তেমনি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস ভীষণ কমন আমাদেরকে ফেস করতে হয়। ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে অটিস্টিক ডিসঅর্ডার। এছাড়া আগে বলা হতো মেন্টাল রিটার্ডেশন, যেটা এখন আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, টার্মিনোলজি চেঞ্জ হয়েছে এবং সেটাও কিন্তু অনেকের ক্ষেত্রে কমন হয়, বিভিন্ন কিছু থাকে। এবার আমি একটা একটা করে আসছি। প্রথমে আমার মনে হয় যেটা আমাদের সবার আগে জানা দরকার সেটা হচ্ছে যে স্ট্রেস ডিসঅর্ডারটা কি। স্ট্রেস আমাদের প্রত্যেকের লাইফে স্ট্রেস আছে, এমন কেউ নেই আমাদের মধ্যে যারা কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো দিন এই স্ট্রেসটাকে ফেস করেছি। সরি, আমি একটু চাও খেয়ে নিচ্ছি আপনাদের সামনে, আপনারাও খেয়ে নিতে পারেন। স্ট্রেস কখন বলবো? স্ট্রেস ইজ বেসিক্যালি ওয়েন পারসিভড প্রেশার, আমার পারসিভড প্রেশার ইজ মোর দ্যান দ্য পারসিভড ক্যাপাবিলিটি, অর্থাৎ আমার যে ক্যাপাসিটি আছে তার থেকে আমার ডিমান্ডটা অনেক বেশি। এইটাই হলে কিন্তু আমাদের স্ট্রেস হয়। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাদের জীবনে এই স্ট্রেসটা অনুভব করেছেন। স্ট্রেসে কি করে বুঝবো যে আমার স্ট্রেস হচ্ছে? স্ট্রেসে কি সিমটম? মেইনলি যে সিমটমগুলো হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল সিমটম, একটা হচ্ছে ইমোশনাল সিমটম, অর্থাৎ আমাদের মানসিক যে সমস্যাগুলো হয়, আরেকটা হচ্ছে একটু হায়ার ফাংশন ওরিয়েন্টেড ব্রেনের, সেটাকে বলা হয় কগনিটিভ সিমটম। প্রথমতই যখন আপনি ভীষণ অ্যাংজাইটিতে ভুগবেন বা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ওইগুলো এই সিমটমগুলো থাকে, একটুতেই টায়ার্ড হয়ে যাবেন, ফ্যাটিগিবিলিটি, বুক ধরপড় করছে, ঠিক হজম হচ্ছে না, ঘুমের অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে একটু মনে হচ্ছে টেনশন হেডেক হচ্ছে, অর্থাৎ মাথা ধরে আছে, শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোমাটিক সিমটম, সোমাটিক পেইন বলি আমরা, বিভিন্ন ব্যথা, যার কোনো প্রপার এক্সপ্লেনেশন মেডিকেলি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময়টায়। প্যালপিটেশন, সোয়েটিং, অনেক সময় গা হাত পা ঝিনঝিন করছে, এগুলো করে থাকে। এগুলো কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটির সিমটম। খুব সাংঘাতিক বেশি যখন হয় আমরা তাকে বলি প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ মনে হচ্ছে এই মরে গেলাম, ইম্পেন্ডিং টু ডুম, কিছু একটা এখনই হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। আমরা দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে ECG করা হয়, দেখা হয় সমস্ত হার্টের দিক থেকে মোটামুটি তারা ঠিকই আছে, নার্ভের থেকে হচ্ছে। সুতরাং আমাদের সেই সময় মানসিক এই প্যানিক ডিসঅর্ডারটাকে আমরা কনসিডার করি হিস্ট্রি অনুযায়ী যে আরও কোনো ইটিওলজিক্যাল কারণ খুঁজে পাচ্ছে না, আমরা তার চিকিৎসা করি এবং পেশেন্ট একদম ভালো হয়ে যায়। কিন্তু আমাদের কাছে এই সাইকিয়াট্রিস্টদের কাছে আসার আগে তারা 2-3 বার কিন্তু হসপিটাল ঘুরে এসেছে। তাদের ধারণা এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে এবং মরে যাব, আমার দম বন্ধ হয়ে আসছে, এইরকম একটা বিরাট অ্যাকিউট ক্রাইসিস হয়, সেটাকে আমরা বলা হয় প্যানিক ডিসঅর্ডার। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কমন স্ট্রেসারগুলো কি। আমরা যদি এটা থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাকে ভাবতে হবে যে আমার স্ট্রেসারটা কি। একটা স্টুডেন্টের স্ট্রেসার হচ্ছে কারো কারো ক্ষেত্রে এক্সামিনেশন। সেই জন্য আমরা আগে থেকেই বলে থাকি যে ভাই ডেইলি পড়, অল্প করে পড়, যাতে পরীক্ষার আগে ভীষণ চাপ না পড়ে। কারণ এই চাপটা সবাই কোপ আপ করতে পারে না, সবার নার্ভের ক্ষমতা থাকে না। যদি আমরা সবাই সেটাকে ডিসিপ্লিন ওয়াইজ ডেইলি পড়তে একটা ফিক্সড টাইমে পড়ি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক কম হয়।
আর যাদের স্পেশালি এই পরীক্ষা ভীতিগুলো থাকে তাদের বাবা মাদের বলবো আমি, আপনার ছেলে মেয়েকে কিন্তু মক এক্সামিনেশন দিন, সেটা কিন্তু অনেক কাজে আসবে। দেখবেন ওরা যদি পরীক্ষা দিতে 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 অনেক উপকার হবে। যাক, একটা মজার কথা মনে পড়লো, মাঝখানে বলে নেই। আমার মেয়েকে বললাম, মেয়েকে আমার হোস্টেলে ওদের ভীষণ মক এক্সামিনেশন হয় প্রতি, আচ্ছা আমি বললাম কী রে পরীক্ষার টেনশন আছে তোর? বললো না বাবা, পরীক্ষার টেনশন একদমই উঠে গেছে, এখন না পড়েও পরীক্ষা দিতে পারি। মানে ইউ জাস্ট ইট ইস ইন এ লাইটার নোট, আমি সেটা বলছি যে পরীক্ষার টেনশন কাটানোর জন্য মক এক্সামিনেশনের কোনো বিকল্প নেই। ওর সাথে আপনারা মিশুন, আলোচনা করুন, কথা বলুন, সেটাই অনেকটা। আমাদের বড়দের যেটা হয় স্ট্রেস, একটা জব রিলেটেড স্ট্রেস হয়। যাদের পার্মানেন্ট জব থাকে না তাদের, আপনারা জানেন যে এই সময় কোভিডে অনেকের চাকরি চলে যাচ্ছে, আমাদের ইন্ডিয়াতে তো প্রচুর স্যালারি রিডাকশন হচ্ছে, দে ডোন্ট নো হাউ টু লিভ। আপনারা জানেন যারা ডেইলি ওয়েজ আর্নার, তারা ডেইলি কাজ করতে পারছে না, লক আউট হয়ে গেছে, তাদের ফিনান্সিয়াল ইকোনমিক ব্যাপারটা প্রচণ্ড ভাবাচ্ছে। দিস মেক কজ স্ট্রেস। এই স্ট্রেসগুলো থেকে উপায় পাওয়ার একটা হচ্ছে, অনেকগুলো উপায় আছে। আমরা শুরুতে যেগুলো করি, কাউন্সিলিং করি, সাইকোথেরাপি করি, আর কি যেটা আপনি নিজে করতে পারেন, সকালবেলা উঠে মাইন্ডফুলনেস, কিছুটা যোগা, এক্সারসাইজ, ব্যায়াম, খাবারটাকে ঠিক করুন, ইন্টারভেলে খান, নিউট্রিশাস ডায়েট খান, ডেইলি এক্সারসাইজটা মেনটেন করুন। কারণ আননেসেসারি কোনো রকম ইরিটেশন বাড়াবেন না, অর্থাৎ যে জায়গাতে আপনার ইরিটেশন তৈরি করা হয় বা ইরিটেশন প্রভোকিং সিচুয়েশন ইউ শুড অ্যাভয়েড। দিজ আর দি থিংস। এরপরে যেটা আমি বলবো আপনাদেরকে, ডিপ্রেশন মানে অবসাদ রোধ। আপনারা জানেন যে এই মুহূর্তে প্রতি 20টা লোক দেখলে তার মধ্যে তো 1 থেকে 2 লোকের ডিপ্রেশন থাকবেই, ক্লিনিক্যালি ডিপ্রেশন থাকবে, অর্থাৎ ডায়াগনোসিস করার মতো। আর এই ডিপ্রেশনটা এত কমন, একটা স্টাডি বলেছিল যে প্রতি 3 জনের মধ্যে 1 জন জীবনে কোনো না কোনো সময় এই ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগে। ডিপ্রেশন মানে কিন্তু সেটা না, অর্থাৎ আমি ডিপ্রেশন রোগে ভুগছি, আমার একটু মন খারাপ হয়ে গেল, বাবা বকেছে বা আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, আমি মন খারাপ, একদিন কথা বললাম না তার সাথে, খাওয়া দাওয়া বন্ধ রাখলাম, দ্যাট ইজ নট ডিপ্রেশন। স্যাডনেস, ব্লু, এর সাথে ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিন্তু ডায়াগনস্টিক তফাৎ আছে, অর্থাৎ কখন ট্রিটমেন্টটা লাগবে। যদি এই মন খারাপ অবস্থা, তাতে কিছু ভাল লাগছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কাজে উৎসাহ পাচ্ছে না, সকালের দিকে ঘুম থেকে ওঠার পরেও যেন প্রচণ্ড ল্যাথার্জি লাগছে, মনে হচ্ছে বিছানায় শুয়েই থাকি, কখনো কখনো ক্রাইম স্পেল হচ্ছে, কান্না পাচ্ছে, এগুলো কিন্তু অবসাদ রোগ বা ডিপ্রেশন। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত যদি এরকম দেখি? আরেকটা, এটা যদি 2 সপ্তাহ থাকে তখনই কিন্তু আমি বলবো এটাকে ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলেছে। কিন্তু এই অবসাদের সাথে যদি আপনাকে প্রথম দিন এসে বলে আমার আত্মহত্যা করার প্রবণতা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ভাবতেই হবে যে এটা কিন্তু ডিপ্রেশন। সেটার জন্য 2 সপ্তাহ জরুরি না, আপনাকে স্পেশাল কেয়ার নিতে হবে। আমি সুইসাইড নিয়ে পড়ে আসছি। এই ডিপ্রেশন রোগে যেগুলো আমরা করে থাকি, আমরা বিভিন্ন রকম কাউন্সিলিং করে থাকি। বাচ্চাদের ক্ষেত্রে মাইল্ড টু মডারেট ডিপ্রেশনে আমরা শুধু কাউন্সিলিংই করি, তারপরে মেডিসিন দেই, এবং বড়দের ক্ষেত্রেও কিন্তু মেডিসিন দেই। এবং আমি পুরো ওভারঅল ট্রিটমেন্টটাকে নিয়ে আপনার কাছে আমি পরে আসবো আপনাদের কাছে। তার আগে একটা কথা বলবো যে এই যেমন ডিপ্রেশন, অবসাদ, এগুলো নিয়ে কথা বলছি, তারপর আগেই আসছি আমি সাইকোটিক ডিসঅর্ডার। অর্থাৎ আমরা তো এমন সময় অনেক পেশেন্টই দেখে থাকি যাদের নিজস্ব যে রোগ হয়েছে সে ভোগটাও নেই, তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় না আমি ঠিক আছি, আমাকে যারা নিয়ে এসছে তারা রুগী। এটাকে আমরা বলি ইনসাইট, অর্থাৎ আমার যে প্রবলেম, জেনারেল ডিপ্রেশনের পেশেন্ট কিন্তু ইনসাইট থাকে, অর্থাৎ আমার খুব খারাপ লাগছে ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করুন। ডিপ্রেশনের পেশেন্ট আপনাকে সিক করবে। কিন্তু যদি যারা সাইকোটিক পেশেন্ট লাইক সিজোফ্রেনিয়া, তারা কিন্তু বলবে না যে আমি অন্যায়, আমি খারাপ,
তারা নিজেরাই নিজেদেরকে অসুস্থ মনে করে না, তাদেরকে চিকিৎসা করতে এবং সারিয়ে তুলতে হয়। তাদের মধ্যে যে সিমটমগুলো বেশি থাকে, যেমন পারসিকিউটরি ডেলিউশন, একটা অদ্ভুত ধারণা যে লোকে ওদেরকে ক্ষতি করছে, ইভেন নিজের বাড়ির লোকরাও ক্ষতি করছে, নিজের বাবা মাও ক্ষতি করছে, এরকম ধারণা হয়। অডিটারি হ্যালুসিনেশন হয়, অর্থাৎ কেউ নেই, কোনো আওয়াজ নেই, ওর পাশের লোকটা কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু তিনি পরিষ্কার শুনতে পাচ্ছেন তার সম্বন্ধে বাজে কথা বলা হচ্ছে, বা 2-4 জন লোক আলোচনা করছে তাকে নিয়ে, এবং সে যেটা কিন্তু শুনছে, এমন না সে বানিয়ে বলছে। এটা নার্ভের যে সমস্যা, আমাদের ব্রেনে ডোপামিন বলে যে নিউরো ট্রান্সমিটারটা আছে, সেটা অনেক সময় বেড়ে গেলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। ইভেন ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, কিছু নেই। হ্যালুসিনেশন কথাটার অর্থই হচ্ছে কোনো স্টিমুলেশন নেই, অথচ আমরা পারসেপ্ট করছি সেটাকে। ইলিউশন যেমন হচ্ছে কোনো একটা স্টিমুলেশন আছে, তার মিসপারসেপশন, মানে একটা দড়িকে সাপ মনে করছি, দ্যাট ইজ ইলিউশন। আর হ্যালুসিনেশন মানেটা কি? হ্যালুসিনেশন মানে হচ্ছে কোনো স্টিমুলাসই নেই, অর্থাৎ দড়িও নেই, কিন্তু আমি সাপ দেখছি। ইট ইজ নট মিসপারসেপশন, ইট ইজ পারসেপশন উইদাউট এনি স্টিমুলাস। মানে কেউ কথা বলছে না, কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে লোকে আমাকে নিয়ে কথা বলছে। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে অ্যাডিকশন ডিসঅর্ডার। এই যে বিভিন্ন লোক যারা নিজেদের কন্ট্রোল করতে পারে না, ডেইলি অ্যালকোহল খাচ্ছে, সেগুলোকে কিন্তু অ্যাডিকশন ডিসঅর্ডার বলে। অর্থাৎ সোশ্যাল ড্রিঙ্কিং আর অ্যাডিকটিভ ড্রিঙ্কিং ইজ ডিফারেন্ট, তার একটা মাত্রা আছে। অর্থাৎ আমি সপ্তাহে একদিন ড্রিঙ্ক করলাম, পরিমিতভাবে করলাম, দ্যাট ইজ নট অ্যালকোহল অ্যাডিকশন। অ্যালকোহল অ্যাডিকশন অর্থাৎ খুব সিম্পল অর্থে আমাদের বাঙালির আমরা জানি, যখন নেশাটা তোমাকে খাবে তখনই তুমি নেশা ঝামেলায় পড়বে। অর্থাৎ ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল, তুমি ওটা না খেলে তোমার উইথড্রয়াল সিমটম হচ্ছে, ওটা না খেলে তোমার কষ্ট হচ্ছে, তোমার বিভিন্ন মানসিক সমস্যা হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, টেনশন হচ্ছে, স্লিপ ডিস্টারবেন্সেস হচ্ছে। অ্যাডিকশন ডিসঅর্ডার মেবি অ্যালকোহল হতে পারে, ক্যানাবিস হতে পারে, ইভেন হিরোইন বা ওপয়েড সাবস্টেন্স যেটা হয় সেগুলো হতে, তার স্পেসিফিক ডায়াগনোসিস আছে, স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। আমার আজকে এগুলো বলার অর্থ যে আপনাদেরকে একটা ধারণা দেওয়া, যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাডিকশন কি, এটা এক্সট্রিম অ্যাঙ্গার ইজ এ মেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড হাউ টু কন্ট্রোল ইট। ইয়েস, এক্সট্রিম অ্যাঙ্গার ইজ ডেফিনেটলি, একদিন কেউ ভীষণ রাগ করে ফেললো, সাথে সাথে মেন্টাল ডিসঅর্ডার বলে স্ট্যাম্প করে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না। ইফ ইট ইজ ভেরি মাচ ফ্রিকোয়েন্ট অ্যান্ড ইফ ইট ইজ ডেফিনেটলি হার্মফুল টু হিম, লাইক এই অ্যাঙ্গারটা যদি তার অকুপেশনাল লাইফে বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, অর্থাৎ অফিস কলিগের সাথে রিলেশনশিপ, অথবা এই অ্যাঙ্গারের জন্য সে নিজের ক্ষতি বা অন্য কারো ক্ষতি করছে, তাহলে ডেফিনেটলি ইউ শুড কনসাল্ট উইথ এ মেন্টাল হেলথ প্রফেশনালস। দিস ইজ ম্যান্ডেটারি, বিকজ কোনো একটা ক্ষতি হওয়ার আগেই আপনি একটা কনসাল্ট করুন, রাইট? এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের এটাকে ভাবা উচিত। অনেক সময় কিন্তু এই কন্টিনিউয়াস ইরিটেটেড মুড, অ্যাঙ্গারনেসটা একটা ডিপ্রেশনের সিমটম হয়ে আসতে পারে। অনেক সময় ভালো বলেছি। আচ্ছা, অনেক সময় যেটা হয়, এই অ্যাঙ্গারনেসটা আমাদের ডিপ্রেশনের জন্য আসতে পারে। অনেক সময় আমাদের ম্যানিক ফেজেও, হাইপোম্যানিক ফেজেও কিন্তু একটু এক্সট্রিম অ্যাঙ্গার দেখা দেয়। অনেক সময় ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার বলে আমরা একটা আলোচনা, যখন ইম্পালসটা আমাদের বিভিন্ন রকম ইম্পালসিভ কাজ করে ফেলে হঠাৎ করে, আদারওয়াইজ আই এম নর্মাল, কিন্তু ইম্পালসিভ কাজটা এত বেশি যেটা আমাদের পক্ষে সত্যি ক্ষতিকর, তখন কিন্তু আমাদের একজন কোনো সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্ট বা এনি মেন্টাল হেলথ প্রফেশনালসের একজন হেল্প দরকার। আমার কাছাকাছি যিনি আছেন, আলোচনা করা অবশ্যই দরকার। সেটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা থেকে আমাদেরকে অনেক সময় বাঁচিয়ে দেয়। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, সুইসাইড বা আত্মহত্যা, ইট ইজ রিয়েলি
very much common. You know that ইন্ডিয়া এবং চায়নাতে, ইন্ডিয়ার লোক সংখ্যা হচ্ছে 1.37 বিলিয়ন, চায়না 1.42। এই ইন্ডিয়া এবং চায়নাতে এই আত্মহত্যার প্রবণতা কিন্তু ভীষণ বেশি, অলমোস্ট 54% এই দুটো কান্ট্রিতে টোটাল ওয়ার্ল্ডের আত্মহত্যার যে সংখ্যা সেটার অর্ধেকেরও বেশি এই দুটো কান্ট্রিতেই হয়। এবং আপনি অবাক হয়ে যাবেন, প্রতি বছর প্রায় 8 লাখ মানুষ আত্মহত্যা করে, প্রতি 40 সেকেন্ডে একটা লোক আত্মহত্যা করছে, এবং এই একটা আত্মহত্যার সাথে 20টা লোক আত্মহত্যার অ্যাটেম্প্ট করছে। আত্মহত্যা মানে কমপ্লিটেড সুইসাইড, আর অ্যাটেম্পটেড সুইসাইড ইজ 20 per 1 প্রতি 40 সেকেন্ডে। ক্যান ইউ ইমাজিন? এখন যে আত্মহত্যাটা রেট হচ্ছে সেটা WHO টার্গেট ফিক্স করেছে 2030-এর মধ্যে 30% কমাতে হবে। 30% কমাতে হলে আত্মহত্যা, তাহলে কমাতে গেলে কারা আত্মহত্যা করে? এটার মধ্যে কিন্তু আবার অনেক সময় জিওগ্রাফিক্যাল বা সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড ডিফেন্ড করে। যেমন আপনারা যেমন এখন আছেন এডিনবারা, ডেভেলপড কান্ট্রি। ডেভেলপড কান্ট্রিতে কিন্তু বয়স্ক লোকেদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি দেখা যায়, আর ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেক বেশি। এবং আফটার কার্ডিওভাস্কুলার ডেথ আত্মহত্যাটা কিন্তু সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দি কমন কজ অফ দি ডেথস। হ্যাঁ, আমি একটু আগেই বলছিলাম যে অ্যাঙ্গার বা অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, ফিয়ার অফ সামথিং ইজ ডেফিনেটলি, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা কিছু কিছু সিমটমের লক্ষণ তো বটেই। আমরা হয়তো রেগে গেলাম, রেগে গিয়ে বা কখনো কখনো অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, অর্থাৎ খুব শর্ট স্প্যানে যদি হয়, আমরা হারিয়ে গেলাম তারপর আবার ব্যাক করে এলাম। আমরা শুনেছি অ্যাবসেন্ট সিজার বলে একটা টার্মিনোলজি আছে, যেটা টিপিক্যালি ইজি চেঞ্জেস আছে, এবং দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইথোসাক্সিমাইড, সোডিয়াম ভ্যালপ্রোরেট। আমরা জানি সবাই যারা ডাক্তারি করি, আমরা জানি যে এটা একটা ডিসঅর্ডার। অনেক সময় আমরা এটাকে আইডেন্টিফাই ইজি করলে একমাত্র, বা হিস্ট্রি শুনে এগুলোটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়া অ্যাটেনশন অ্যাবসেন্ট মাইন্ডেডনেসটা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হয়। যদি ADHD থাকে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ সিনড্রোম, তারা খুব ছটফুটে বাচ্চা হয়, একটা স্বাভাবিক বাচ্চার থেকে অনেক বেশি, একটা জায়গায় বসে থাকতে পারে না, তারপরে কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে তাদের অসুবিধা, হঠাৎ করে হারিয়ে যায়। অনেক সময় ফিয়ার অফ সামথিং, যেমন ফোবিক ডিসঅর্ডারগুলোতে দেখা দেয়, এক্সাম ফোবিয়া, পরীক্ষা দিতে কারো কারো ভয় থাকে ভীষণ, বা কোনো ফোবিয়া টু স্পেসিফিক, লাইক স্নেক, সাপ নেই তবু মনে হচ্ছে সাপ কেটে যাচ্ছে বারবার, সাপ দেখলে ভীষণ ভয়, ডগ। এগুলোকে আমরা কিন্তু অনেক সময় কাউন্সেলিং করে বা ওষুধ দিয়ে, সাথে ওষুধ দিয়ে এগুলোকে কিন্তু চিকিৎসা করলে খুব ভালো রেজাল্ট হয়। যেটা বলছিলাম সুইসাইড, আত্মহত্যা, আত্মহত্যার তো স্ট্যাটিস্টিক্স দেখলাম বিরাট বড়। তাহলে আত্মহত্যা যেমন ডেভেলপড কান্ট্রিতে, এই আত্মহত্যাটা কিন্তু এল্ডারলিদের বেশি হয়, আর ডেভেলপিং কান্ট্রিতে যে আত্মহত্যাটা হয় সেটা কিন্তু ইয়াং অ্যাডাল্টসদের বেশি হয়। ইভেন মেল ফিমেল রেশিওটাই কিন্তু ডিফারেন্স আছে, মেল ফিমেল, মেলদের দুটো ক্ষেত্রেই বেশি, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে ইট ইজ 3:1, আর ডেভেলপিং কান্ট্রিতে মেল ফিমেল রেশিওটা হচ্ছে 1.4:1, মানে অনেকটাই কাছাকাছি। আর ইভেন প্রেসিপিটেটিং ফ্যাক্টরও, যেমন ডেভেলপ কান্ট্রিতে ফায়ার আর্মস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আফটার দ্যাট হ্যাঙ্গিং। এখানে কিন্তু ইনসেকটিসাইড আমাদের দেশে অনেক বেশি কমন, ফার্মার সুইসাইড অনেক বেশি কমন, সেই জন্য ইনসেকটিসাইডটা আসে, তারপরে হ্যাঙ্গিং ডেফিনেটলি আসছে। দ্য মিনস অফ ডুইং অর কমিটিং সুইসাইড, ইফ ইউ কনসিডার, তো দিস ফ্যাক্টরসগুলো কিন্তু সোশিও কালচারাল, জিওগ্রাফিক্যাল এরিয়া ধরে ধরে কিন্তু একটু ডিফারেন্স হয়, যার জন্য প্রোটেকশন শুড বি লাইক দ্যাট। মানে
আমার এখানে যখন একটা গ্রামে ফার্মার সুইসাইড বেশি হচ্ছে, সেখানে কিন্তু আমার ফার্স্ট কাজ হবে সেই ইনসেকটিসাইডটাকে সরিয়ে রাখা। এবং বিভিন্ন স্টাডি করে দেওয়া হয়েছে, যেখানে এভিডেন্স বেসড স্টাডি শো করেছে একটা গ্রামে যদি আমি লকার সিস্টেম করি, সেখানে প্রত্যেক দিন কাজের পরে ইনসেকটিসাইডটা রেখে আসে এবং কাজ করার সময় যদি আবার নিয়ে যায়, তাহলে ইনসেকটিসাইডের অ্যাভেলেবিলিটি কমে গেল লোকজনের কাছে, এবং তাতে স্টাডি করে দেখা গেছে রীতিমতো তাতে সুইসাইড রেট সেই অঞ্চলে সেই গ্রামে কিন্তু কমে যাচ্ছে। সুইসাইড হেল্পলাইন নিয়ে অনেক কথা আছে। আগে একটা সময় বলা হতো খুব একটা কাজের বোধহয় না, এভিডেন্স বেস নেই, বাট রিসেন্টলি অস্ট্রেলিয়াতে একটা স্টাডি হয়েছে যেখানে নাম্বার অফ সুইসাইড হেল্পলাইনের উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে সেখানে রেট অফ সুইসাইড কমে যাচ্ছে। সুতরাং ইফ ইউ ডু ইট প্রপারলি তাহলে ডেফিনেটলি ভালো হয়, মানে তার সুইসাইড রেটটা অনেক কমে যায়। জেনেটিক তাহলে ম্যাটার করতে পারে, হ্যাঁ জেনেটিক তো ম্যাটার করতেই পারে। আমরা সুইসাইড যখন করে হিস্ট্রি নেই কার কার চান্স থাকে জেনেটিক, আমরা প্রথমেই নেই দেয়ার ইজ এনি হিস্ট্রি অফ অ্যাটেম্পটেড সুইসাইড ফার্স্ট। নাম্বার টু, তার ফ্যামিলিতে কেউ সুইসাইড করেছে কিনা। দিস ইজ বিকজ ইট ইজ ভেরি কমন যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা ফ্যামিলিতে যাদের সুইসাইড থাকে তাদের কিন্তু সুইসাইড করার প্রবণতা ভীষণ। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি আমার চেম্বারে বসে আমি একদিন একটি মেয়েকে নিয়ে এসেছিল, তিনি অন্য একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতেন। আমি তখন ভীষণ ইয়ং, মানে সবে এমডি করেছি আর কি। তাই হিস্ট্রি নিতে গিয়ে দেখি প্রচুর ওষুধ খাচ্ছে, এবং তারপরে যখন ওকে জিজ্ঞেস করা হলো ওর ফ্যামিলি হিস্ট্রিতে 9 জনের সুইসাইড, 9, এবং যে ওষুধ খাচ্ছে দেখে আমার মনে হলো যে, মানে আমি তখন ভীষণ ইয়ং, আমার ভয় লাগছিল। মানে যে ডাক্তারবাবু দেখছিলেন তিনিও হয়তো মানে যাতা, এবং অতগুলো ওষুধ খাওয়ার পরেও বলছে যে আমি কালকেই সুইসাইড করব। যাই হোক, তাকে অন্যভাবে বুঝিয়ে তাকে বলা হলো যে আমি আমার মতো করে বললাম, বলে যাই হোক তার চিকিৎসাটা করলাম, কিন্তু খুব বেশি দিন পেশেন্টটাকে আমি দেখিনি, আমি জানিও না তারপরে ফলো আপে কী হয়েছে অনেস্টলি। তা সুইসাইডে জেনেটিক্স ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট এটা কিন্তু ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কতগুলো জিনিস দেখতে হয়, যে যেমন স্পেশাল ডেতে ধরুন কারো জন্মদিন, বা কেউ যদি আপনাকে কখনো ঘৃণা করে বলে, রাইগেও বলে যে আমি কিন্তু আত্মহত্যা করবো, এইভাবে চললে আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করবই, ডোন্ট টেক ইন এ লাইটার নোট প্লিজ। এই করে কিন্তু অনেক লাইফ আমরা হারিয়েছি। অর্থাৎ একবার যদি কেউ কোনো ইন্ডিকেশন দেয়, আপনারা জানেন কি 60 to 40% যারা কমিট করে সুইসাইডে হিস্ট্রি নিয়ে দেখা গেছে তারা 1 মাসের মধ্যে তাদের জেনারেল ফিজিশিয়ানের সাথে মিট করেছে। অর্থাৎ কোনো না কোনো হয়তো ক্লু খুঁজে গেলেও পাওয়া যেতে পারত। এবং আমাদের ডাক্তারদের উচিত, যারা ডাক্তার বন্ধুরা আছেন এখানে, আমি জানি না কেউ আছেন কিনা, একটু ডিপ্রেশন মনে হলে বা একটু এদিক মনে হলে আপনারা কিন্তু প্রত্যেককে জিজ্ঞেস করবেন। একটা মিথ আছে যে সুইসাইডের কথা জিজ্ঞেস করলে তো সুইসাইড বাড়িয়ে দেবে, না, একদম না। আপনারা জিজ্ঞেস করবেন। এটা দেখা গেছে স্টাডিতে, যদি আমরা সুইসাইডের কথা জিজ্ঞেস করি তাতে রেট অফ সুইসাইড 50% কমে যাচ্ছে। সো আমি যে কথাগুলো বলছি তার বেসিসে কিন্তু এভিডেন্স বেস স্টাডিগুলোকেও বলছি যে এটা কিন্তু দেখা গেছে। তো এই হলো সুইসাইড। আর ট্রিটমেন্ট, ওভারঅল সাইকিয়াট্রিক ট্রিটমেন্টকে যদি আপনি ভাগ করেন, একটা হচ্ছে 4 রকমভাবে ভাগ করতে পারেন। একটা হচ্ছে সাইকোসোশ্যাল ইন্টারভেনশন, যেখানে আমরা যেমন ট্রিটমেন্ট করি, ধরুন কাউন্সেলিং করে বা সাইকোথেরাপি করে, যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমি যেটা বলছিলাম, যে সূচিবাই বলি আমরা, যারা বারে বারে হাত ধুচ্ছে, আমি কোনো চিন্তা করতে চাচ্ছি না, বারে বারে চিন্তা হচ্ছে, আমি ঠাকুর ঘরের সামনে বসে আছি, আমার বাজে কথা মনে আসছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু, ইররেজিস্টেবল থটস কামিং ইন মাই মাইন্ড, রেজিস্ট্যান্স আছে আমার, আমি করতে চাইছি না, বাট স্টিল দে আর কামিং, দে আর ডিস্টার্বিং মি লাইক এনিথিং। এবং এর জন্য আমার কম্পালশন হচ্ছে, মনে হচ্ছে চারিদিকে নোংরা নোংরা, কম্পালশনে কী করছে, আমি বারবার হাত ধুতে যাচ্ছি বাথরুমে, বারবার হাত ধুচ্ছি। এই যে ওসিডি, তার মেইন ট্রিটমেন্ট কিন্তু যেমন আমাদের ড্রাগ আছে, মেডিসিন আছে, তার সাথেও কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যতগুলো স্টাডি হয়েছে তাতে দেখা গেছে যদি আমরা দুটো একসাথে করি তার রেজাল্টটা হচ্ছে বেস্ট। সুতরাং সাইকোথেরাপি, কাউন্সিলিং, সাইকোসোশ্যাল ইন্টারভেনশন। সেকেন্ড হচ্ছে বায়োলজিক্যাল থেরাপি, আমরা যে মেডিসিনগুলো দিই, অর্থাৎ যে নিউরো ট্রান্সমিটারের জন্য সমস্যা হচ্ছে তার জন্য আমরা চিকিৎসা করে আমরা মেডিসিন দিই।
এবং থার্ড কি নিউরোমডুলেশন। নিউরোমডুলেশন মানে ধরুন ইলেকট্রোকনভালসিভ থেরাপি বলে আমাদের একটা ট্রিটমেন্ট ছিল, আপনারা জানেন এখনও আছে, আমরা খুব কম ইউজ করি যদিও আজকাল, কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট মডালিটিস ইন সাইকিয়াট্রি। আগে যেটা আমরা হতো দুরকম অ্যাকচুয়াল ইসিটি দেওয়া হয়, একটা মডিফাইড একটা আনমডিফাইড। মডিফাইডটা হচ্ছে এমনি আমরা দিয়ে দিই, কিন্তু পেশেন্টকে অ্যানাস্থেসিয়া করা হয় না, একটা ওষুধ দিয়ে একটু সেডেট করে আমরা দিই, আর অ্যানাস্থেসিয়া করে দিই, সেটা মডিফাইড। আর আনমডিফাইডটা হচ্ছে অ্যানাস্থেসিস্টের দরকার হয় না, পুরো অ্যানাস্থেসিয়া করে দেই না, অর্থাৎ সেখানে প্রপার কনভালশনটা কিন্তু হয় না, মানে চোখে দেখা যায় না। যদিও এখন যে WHO মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট যে বিল হয়েছে ইন্ডিয়াতে 2017-এ, তাতে পরিষ্কার বলেছে অনলি মডিফাইড ইসিটি দেওয়া যাবে, আনমডিফাইড ইসিটি চলবে না। তা আমরা সেটাই করি, এখন খুব কম করা হয়, কিন্তু রেজিস্ট্যান্ট ডিপ্রেশন উইথ সুইসাইড ইজ ভেরি 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 এফেক্টিভ। ইভেন ক্যাটাটোনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে অফ ট্রিটমেন্ট। এরপরে এসছে RTMS, আমি নিজে RTMS করি, রিপিটেটিভ ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন। সেটাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ব্রেনের স্পেসিফিক এরিয়াকে স্টিমুলেশন করে ডিপ্রেশন, OCD, ইভেন স্কিজোফ্রেনিয়া, রেজিস্ট্যান্ট অডিটরি হ্যালুসিনেশন, আরও অনেকগুলো ইন্ডিকেশন আছে যেখানে আমরা চিকিৎসা করি। তার মানে একটা হলো সাইকোসোশ্যাল ইন্টারভেনশন, নাম্বার 2 বায়োলজিক্যাল থেরাপি বা ড্রাগ থেরাপি, নাম্বার 3 নিউরোমডুলেশন যেটা বললাম, এবং নাম্বার 4 কোনো কোনো ক্ষেত্রে এসবেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে সাইকোসার্জারি করি, যেমন OCD-তেই সাইকোসার্জারি করা হয় অনেক ক্ষেত্রে, বা রেজিস্ট্যান্ট সিজার ডিসঅর্ডারও কিন্তু সাইকোসার্জারি করা হয়। মোটামুটি ওভারঅল মানসিক রোগ সম্বন্ধে এটা আমার আইডিয়া। আমি জানি না আপনাদের কতটা ভাল লাগলো। আরেকটা কথা বলছি, এই যে সুইসাইড নিয়ে আমরা এতগুলো কথা বললাম, আপনারা জানেন যে ভারতবর্ষে এই মুহূর্তে আত্মহত্যা নিয়ে ভীষণ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং এক্ষেত্রে আমার মনে হয় মিডিয়ার রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট। জানেন, মিডিয়া কিন্তু ঠিক প্রপার রোল না করলে তাতে কিন্তু সমাজের মানসিক সমস্যা বাড়ে বই কমে না। এই যে সুশান্ত সিং রাজপুত, আপনারা নিশ্চয়ই জানেন, একজন লিডিং স্টার, আত্মহত্যা করার পরে যেভাবে মিডিয়া তার পার্সোনাল লাইফ, তার বাবা মার অভিব্যক্তি টিভিতে দেখানোর কোনো প্রয়োজন নেই, তার রিলেশনশিপ কার কার সাথে আছে সেগুলো বলছে, আমার মনে হয় এগুলোকে বন্ধ করা ইমিডিয়েট দরকার। আমরা এই নিয়ে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকে আমরা কথা বলেছি, আমরা এটাকে নিশ্চয়ই আমরা সিরিয়াসলি নেব, এবং আমরা প্রেস ক্লাবের সাথে বসবো যে একটা গাইডলাইন তৈরি করা উচিত। আদারওয়াইজ আপনারা জানেন আমরা নিজেদের ক্লিনিকেও আমরা দেখছি অনেক পেশেন্টে আসছে। সুতরাং আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, যেমন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। আমি কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন। আমি যখন আপনাদের বন্ধু হয়েছি, কখনো কোনো রকম যদি মনে হয় আমার অ্যাডভাইস আপনাদের কাজে আসবে, আমাকে বলবেন, আই এম অলওয়েজ বি দেয়ার। থ্যাংক ইউ সুমিত, উৎসাহ, তোমাদের উৎসাহে আমি আজকে বললাম এখানে। আমার নাম ডক্টর গৌতম সাহা, আমি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট কাম প্রেসিডেন্ট ইলেক্ট। আপনাদের সহযোগিতা সাহায্য সবসময় কামনা করি। এবং একটা কথা বলছি, আপনাদের নিশ্চয়ই ভীষণ একটা, আমি খুব আমার বন্ধুদের মধ্যে ফেস করেছি, যেটা হচ্ছে আপনাদের খুব চিন্তা হচ্ছে বাবা মাকে নিয়ে, নিশ্চয়ই যাদের ফ্যামিলি মেম্বার যারা রেখে এখানে যান তাদেরকে নিয়ে, স্পেশালি বাবা মা, সত্যি চিন্তা। অনেক সময় কেউ কেউ ভাবেন যে আমরা কি ঠিক করছি বিদেশে এসে মা বাবাকে ছেড়ে। আমি কিন্তু সত্যি কথা বলছি, আপনারা যেটা করছেন তাতে কিন্তু আপনার বাবা মারা নিশ্চয়ই গর্বিত হয়, এবং এটা আপনার কাজের জায়গা। আপনারা যেভাবে কাজ করছেন বাবা মাকে রেখে, কষ্টটা বাবা মার যেমন হচ্ছে আপনাদেরও হচ্ছে, এ ব্যাপারে কোনো অনস্বীকার্য। কিন্তু বাবা মার বয়স হয়ে গেলে তাদের স্বাস্থ্য নিয়ে আপনাদের অনেক সময় চিন্তা হয়। এই যে স্ট্রেসটাকে অনেকে আমাকে প্রশ্ন করে কি করে কাটাবো রে, মা বাবাকে নিয়ে সারাক্ষণ ভাবছি। আমি বললাম, দেখ, বাবা মার খোঁজ দুবেলা নিচ্ছিস, যখন দরকার হয়, আজকে ব্যাঙ্গালোরে থাকা আর ইউকেতে থাকার মধ্যে খুব ডিফারেন্স নেই, তুই ফ্লাইটে করে চলে আসতে পারবি যদি খুব ইমার্জেন্সি হয়। এখানে তো আত্মীয় স্বজনরা আছে, দেখছে।
তবে আমি একটা কথা বলবো, অল্ট্রুইস্টিক অ্যাটিটিউড, অর্থাৎ যদি আমরা সবাই মিলে যারা বাইরে থাকেন আপনারা যদি এমন ভাবেন, অনেক সময় সমাজের জন্য কাজ করলে কিন্তু অনেক অ্যাংজাইটি টেনশন কমে যায়। আপনারা যদি বয়স্ক লোকেদের জন্য কিছু একটা ভাবেন, যেখানে আপনাদের বাবা মারাও থাকতে পারে একটা বড় করে দেশে, তাহলে নিশ্চয়ই সেটা খুব ভালো হয়। আপনারা সবাই প্রতিষ্ঠিত, সেখানে আপনাদের বাবা মারাও থাকলো। ইনফ্যাক্ট যারা বলে বৃদ্ধাশ্রমে থাকাটা বা আমাদের রাখা উচিত না, তাদের কনসেপশন এবং আমি আই অ্যাম নট এগ্রি উইথ দেম অ্যাকচুয়ালি। যদি আমি না থাকি, আমার বাবা মাকে কোনো একটা শেল্টারে রাখি যেখানে বাবা মার সঠিক তত্ত্বাবধান হবে, তাহলে আপত্তি দেখি। বাবা মা বুড়ো বয়সে একসাথে থাকার, দুজনে আলাদা থাকার থেকে যদি এমন একটা সেট আপে থাকে যেখানে যাদের চিকিৎসা, তাদের কেয়ার, এভরিথিং উইল বি ম্যানেজড, তো হোয়াট ইজ দি প্রবলেম? আমরাও যেমন আসছি মাঝে মাঝে, আসবো, দেখবো, তাদের সাথে থাকবো, তাদেরকে দরকার হলে কিছুদিনের জন্য ঘোরাতে নিয়ে যাব। কিন্তু এক জায়গায় যদি অনেকগুলো বয়স্ক লোক থাকে, তাদের সমবয়সী লোকের সাথে সময় কাটায় বা তাদের সময় কাটানোর মতো অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেটা নিশ্চয়ই অনেক ভালো। এটাই বলছিলাম যে মন খারাপ করবেন না। আপনারা যেমন দেশের জন্য মন খারাপ করেন, আপনারা গেছেন, দেশের লোকেরাও তো আপনাদের জন্য মন খারাপ করে। শুধু মন খারাপ করে কোনো জায়গা নেই, আপনারাও কাজ করুন। এখন দেশ, জিওগ্রাফি, বাউন্ডারি ভুলে যান। আমরা সবাই পৃথিবীর লোক, আমরা যেখানেই থাকি একদিনের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। সুতরাং সবাই খুশিতে থাকুন, সবার এবং সবার পরিবারের অনেক অনেক শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি জানি না, আমি তো আপনাদেরকে শুনতে পারবো না, তবে কোনোদিন নিশ্চয়ই আপনাদেরও শুনবো আমি। আর কিছু? আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই বলবো। অনেক কিছু জানলাম, খুব থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যদি বক্তব্যে আপনারা একটুও ভালো লেগে থাকে, আমি নিশ্চয়ই ভীষণ খুশি হব। খুব ভালো লাগলো। আমি কি এবার তাহলে কি আমি আসবো এবার? আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আমি আসছি তাহলে। সুমিত, উৎসাহ, দেখা হবে পরে। ইন্ডিয়া আসলে দেখা করে তোমরা সবাই যোগাযোগ করলে খুব ভালো লাগবে। আমিও নিশ্চয়ই যাবার, এখন যা পরিস্থিতি, এখন হয়তো জানি না কবে কি আবার খুলবে। দেখা হবে। রাখছি, টাটা।